প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 17 ও 18। হেলাল সাহেব পেছনে হাত বেঁধে অনেক পাইচেরি করার পর শেষ পর্যন্ত মাথায় একটি বুদ্ধি খেলে গেল। জীবনের সর্বপ্রথম ভুল ছিল ওনার মরহুম বাবার বিরুদ্ধে যাওয়া, আর দ্বিতীয় ভুল ছিল 2 গাধাকে ইসরাতের পেছনে লাগিয়ে দেওয়া। কতটা খরচ হয়ে গেল এই কাজ করতে গিয়ে চিন্তা করতে করতে সিঁড়ি বেয়ে উঠে গেলেন তিনি। নিজের রুমে না গিয়ে অগ্রসর হলেন আরশের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে এসে লাগলো পুরুষালী পারফিউমের সুগন্ধ। ধীরে ধীরে ঘরে প্রবেশ করতেই সোফার ওপর কাপড়ের স্তূপ রাখা, একইভাবে বিছানার ওপর হুডি, ডেনিস জ্যাকেট, ওভারসাইজ টি শার্টগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। হেলাল সাহেব আরশের ট্রলিতে চেন খুলে নিলেন। ট্রলি ভর্তি হাত ঘড়ি। আরশের ওপর একটু বিরক্ত হলেন হেলাল সাহেব। এই মাথা মোটা লাগেজ ভর্তি করে ঘড়ি নিয়ে আসছে। নাক কুচকে নিয়ে বিছানার ওপর হাত দিলেন, হাতালেন। নিজের প্রয়োজন মাফিক জিনিসগুলো নিয়ে রুম থেকে আলগোছে বের হলেন। আস্তে আস্তে দরজা লক করতে ভুললেন না সে। তিনি রুমে ঢুকে শব্দ করে স্ত্রীকে ডেকে উঠলেন। লিপি বেগম মৃদু কণ্ঠে জবাব দিল, আসছি। চিৎকার কেটে গেলে লিপি বেগম এসে রুমে প্রবেশ করলেন। রুমের দরজা হালকা লাগিয়ে নিয়ে সামনে তাকাতে একজন অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মুখ দিয়ে বের হয়ে আসলো আত্মচিৎকার। ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যাবেন হেলাল সাহেব লিপি বেগমের হাত চেপে ধরলেন। ফলকাটা ছুরি ধরলে লিপি বেগমের গলায়। লিপি বেগমের চোখ বড় বড় করে কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কাকে আপনি? আমার হাজবেন্ড কোথায়? হেলাল সাহেবের কথায় উত্তর দিল না। হাতের ছুরি আরেকটু ধাপিয়ে ধরতে লিপি বেগমের গলায়। লিপি বেগম বিরস মুখে ভয়ে ডোক গিলে নিয়ে পেছনে সরে গেলেন। পায়ের সাথে বেজে ধাক্কা খেলেন দেওয়ালের সাথে। ভয়ে শঙ্কিত হওয়া চেহারাটা বলে উঠল, দয়া করে ছেড়ে দিন, আমি কি করেছি? আমার আর স্বামী বা কোথায়? হেলাল সাহেব স্ত্রীর ভয়ান্বিত শানিত হওয়া চেহারা দেখে হা হয়ে হাসলেন। হাতের ছুরি ফেলতে ফেলতে মুখ থেকে কালো ওয়ান টাইম মাস্ক খুলে ফেললেন। মুখ ছোট্ট ছোট করে লিপি বেগমকে উদ্দেশ্য করেই বললেন, নিজের স্বামীকে চিনতে পারো না লিপি? আজ গিয়ে প্রমাণ হয়ে গেল 30 বছরের সংসারে তুমি আমাকে এখনো ভালো করে চিনতেই পারোনি। কি ভয়টাই না ছিল তোমার চোখে। লিপি বেগম যখন বুঝলেন এতক্ষণ যাকে অপরিচিত আগন্তুক ভেবেছিলেন সে আর কেউ না, তার স্বামী, তখন তার মেজাজ চটে গেল দগদগ করে। দাঁতে দাঁত চেপে স্বামীর বেশভূষা দেখলেন। গল বিলতিত করে চেপে কণ্ঠেই বললেন, এমন কার্টুন সেজেছেন কেন? হেলাল সাহেব স্ত্রীর দিকে তেসরা চোখে তাকালেন। আয়নার সামনে দাঁড়িয়ে এক পিস দেখতে দেখতে বললেন, কোথায় কার্টুন লাগছে? ভালোই তো লাগছে। আবার আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বোলালেন। বোলাতে বোলাতে বললেন, আরশের কাপড় একটু বেশি হ্যান্ডসাম লাগছে মনে হচ্ছে। লিপি বেগম কথা বললেন না, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে হাতের মুঠে কাপড় একদোলা চেপে ধরলেন। নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই নাটক সাজছেন কেন? হেলাল সাহেব চুল ভালো করে সেট করে নিলেন। গায়ে পারফিউম ব্যবহার করে মুখে একটু লোশন লাগিয়ে নিলেন। ডেনিস জ্যাকেটের কলার ঠিক করে মাথার ব্যাক হেড করে নিলেন। ডেনিস জ্যাকেটের বোতাম টেনে লাগাতে পারলেন না। স্ত্রীকে উদ্দেশ্য করে সামনে পেট উঁচু হওয়ায় বোতামগুলো লাগতেছে না। লিপি বেগম তাচ্ছিল্য করে হাসলেন। হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বললেন, সামান্য পেট উঁচু হাসালেন আপনি। তাহলে কি উঁচু? হেলাল সাহেব মাস্ক পরে নিতেই উদ্যত হতেই কণ্ঠে জিজ্ঞেস করলেন লিপি বেগম। নিরর্থক অভিমত পোষণ করলেন। হেলাল সাহেব আবারও স্টাইল করে একটা ব্যাগ কাঁধে বুলিয়ে নিতে নিতে স্ত্রীকে উদ্দেশ্য করেন বললেন, আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে তাই না? লিপি বেগম নাক কুচকালেন। ঠোঁট ব্যঙ্গাক্ত হাসি ঝুলিয়ে উঠে বললেন, জি অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আপনাকে। হেলাল সাহেব রুম থেকে বের হতে বলে উঠলেন। শেষ পর্যন্ত স্বীকার করলেন, আমি এখনো হ্যান্ডসাম। আমাকে হিংসে করো? তাকে আমি বুঝি না। যতই হিংসে করো লিপি, আমার মতো হ্যান্ডসাম হতে পারবে না। লিপি বেগম অতিষ্ঠ হয়ে নিজের স্বামীর এমন ব্যবহারে টিপকানি কেটে কটাক্ষ প্রশস্ত করে স্বামীর পিছু পিছু রুম থেকে বের হয়ে আসতে আসতে জিজ্ঞেস করলেন, আপনার মতো কে হতে চায়? আমার বয়ে গেছে আপনার মতো হতে। হেলাল সাহেব হেসে উঠলেন। সিঁড়ি বেয়ে বড় বড় পা ফেলে নামতে নামতে বলে ওঠেন, হ্যাঁ, আমি সবই জানি। হিংসা করো আমাকে এই রূপের জন্য।
যৌবনকালে আমাকে বিয়ে করার জন্য তুমি দেওয়ানা ছিলে, আর আজ আমাকে মোটা বলে অপমান করছো, লজ্জা করে না? ভালো হয়ে যাও লিপি, ভালো হতে টাকা লাগে না। লিপি বেগম কোনো শব্দ ব্যয় না করে আগের মতো হেলাল সাহেবের বাড়ি থেকে বের হতে গেলেন। পেছন থেকে চেঁচানো স্বরে লিপি বেগম। তিনি জিজ্ঞেস করছেন, আরে কোথায় যাচ্ছেন এত সেজেগুজে, সেটা তো বলে যান। হেলাল সাহেবের পুরুষালী গম্ভীর কণ্ঠে ভেসে এলো বাড়ির বাহির থেকে, তোমার জন্য একজন সুন্দরী সতীনের ব্যবস্থা করতে যাচ্ছি। নুসরাত আর নাসির সাহেব ইসরাতের বারান্দায় বসে চায়ের আড্ডা দিচ্ছেন। দুজনের চায়ের আড্ডা জমে উঠেছে এতক্ষণে। নুসরাত চায়ে চুমুক দিয়ে নাসির সাহেবকে উদ্দেশ্য করে বলল, আব্বা কেমন লাগছে আপনার ব্যবসা? নাসির সাহেব কিছু চায়ে এক চুমুক দিলেন, আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে পরিবেশ দেখতে লাগলো। কবে থেকে এসে বস এখানে? নুসরাত হাই তুলল, নিজের হুটির ক্যাপ টেনে মাথায় উঁচু করে এক পা তুলে বসলো বেতের সোফার ওপর। অলস ভঙ্গিতে বলে উঠল, আব্বা আমার দ্বারা এসব সম্ভব না। নুসরাত অনীহা নিয়ে উত্তর করতেই নাসির সাহেব তরাক করে এক পাশে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কেন? নুসরাত চায়ের কাপে চুমুক দিল, হালকা হাতে ভুরু চুলকে নিয়ে বলে উঠল, ইন্টারেস্ট নেই আব্বা, আপনি তো জানেন। তারপর কেন জিজ্ঞেস করছেন? ইসরাতকে বলুন না বসার জন্য। নাসির সাহেব কিছুটা বিরক্তিতে নুসরাতের দিকে তাকালো, চোখের মনি সামান্য কুঞ্চিত করে নিষ্পলক কণ্ঠে বলল, ও কাপড়েটা সামলাচ্ছে, তুমি না মেকআপ আর পারফিউমও সামলাও? নুসরাত কান চুলকালো সামান্য, চোখ আশেপাশে ঘুরিয়ে বলল, হবে না আমার দ্বারা। নাসির সাহেব কিছু বলার আগে গেটের দিকে ক্ষীণ চোখে তাকালো। নুসরাত উঠে দাঁড়ালো, ইশারা দিয়ে যা করলো নাসির সাহেবের কথা না বলার জন্য। ছোট ছোট চোখ করে এগিয়ে গেল বারান্দার রেলিংয়ের দিকে, দুহাত চেপে ধরে রেলিংয়ে। নাসির সাহেব নিজের চায়ের কাপ সেন্টার টেবিলের ওপর রেখে যোগ দিলেন নুসরাতের সাথে। নিজেদের বাড়ির গেটের সামনে অদ্ভুত বেশ পোশাকে ধারানো লোক দেখে একটু চিন্তিত হলেন নাসির সাহেব। নুসরাতকে উদ্দেশ্য করে বললেন, মনে হয় গরিব মানুষ, যাও টাকাগুলো দিয়ে আসো। পকেট থেকে টাকা বের করে নাসির সাহেব নুসরাতের হাতে দিলেন। নুসরাত 500 টাকা করকরে নোটটা হাতে নিয়ে অবাক হলো, বিষময়তা প্রকাশ করে ওপরে তুলে ভালো করে সূর্যের আলোয় দেখে নেয় আসল কিনা নকল। নাসির সাহেব নুসরাত কেমন কাণ্ডে বিস্মিত হয়, অবাক কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে? এভাবে আলোয় নিয়ে টাকা দেখছো কেন? আসলে আব্বা দেখছিলাম টাকা আসল নাকি নকল। আপনি তো কাউকে 500 টাকা দেওয়ার মানুষ না, এত টাকা আপনার পকেটে থেকে কিভাবে বের হয়েছে তাই ভাবছি। নুসরাত নাসির সাহেবের কথার ওপর ঝটপট উত্তর দিয়ে রেলিংয়ের ধারের সামনে উকি দিয়ে অদ্ভুত পোশাক পরিহিত লোকে কাছে পাইপের কাছে এসে দাঁড়াতে হাত দিয়ে চেপে ধরে আছে। নুসরাত চোখ প্রশস্ত করে সতর্ক গলায় চিৎকার করে উঠল। নাসির সাহেবকে কাজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা চোর চোর, দিন দুপুরে চুরি করতে আসছে, চলুন এভাবে বসে থাকা যাবে না, আজ একটা চোরকে উচিত শিক্ষা দিতে হবে। নুসরাতকে টেনে নিয়ে গেল নাসির সাহেব নিচের সাথে। বাড়ি থেকে বের হতে হতে মাঝারি সাইজের দুটো লাঠি হাতে নিয়ে নিল তারা। সতর্কতার সহিত বাড়ি থেকে বের হয়ে আসলো নাসির সাহেব আর নুসরাত। নাসির সাহেবকে নুসরাতের চোখের দিকে ইশারা করতেই নাসির সাহেব লাফ দিয়ে গেল লোকটার গলা চেপে ধরতে, নিজের হাতের ভাঁজে, লোকটা যাতে চিৎকার করতে না পারে। এক হাতের মুঠো চেপে ধরে নুসরাত লোকটার সামনে দাঁড়িয়ে হাতের লাঠি মাটির ওপর ভর দিয়ে নাক টানলো। তারপর নাসির সাহেবকে উদ্দেশ্য করে বলল, আব্বা চোর তো দেখি ব্র্যান্ডের চোর, সেলেন্স পারফিউম ব্যবহার করছে। নাসির সাহেব হাত থেকে বারবার ছুটার চেষ্টা করলো। নাসির সাহেবের কাঁধে হাতের কবজিতে একটা মেরে দিয়ে নিচে ঝুঁকে পড়লো অদ্ভুত বেশধারী লোকটিকে। নাসির সাহেব রাগী কণ্ঠে বলল, হয়তো ছাগলটা কোথা থেকে চুরি করেছে পারফিউমটা। নুসরাত ওপর নিচে মাথা নাড়িয়ে নাসির সাহেবের কথায় সমর্থ জানায়। হাতে লাঠি তুলে লোকটাকে মারতে গিয়ে থেমে যায়, তর্জনী আঙ্গুলে ঠোঁটে রেখে বলে ওঠে, আব্বা এ চোর তো দেখি বড়লোক চোর, মাথায় ব্যান্ডের ব্যাকেট হ্যাট লাগিয়েছে, আবার কাপড় চোপড়ও ব্যান্ডের, তাহলে আমাদের বাড়ি কি চুরি করতে আসছে? নুসরাত লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে ভাবতে লাগলো, তারপর তরক করে বলল, আপনাকে নয় তো? নাসির সাহেব আরেকটা কিল মারে লোকটার পিঠে, যাতে নড়াচড়া করতে না পারে লোকটা। নুসরাতের কথায় অট্টহাসি দিয়ে নুসরাত শান্ত করলে, আমাকে কেন চুরি করতে আসবে? নুসরাত চোরদিকে বেশি লাফঝাপ করতে দেখে লাঠি তুলে ধীরে ধীরে এক বাড়ি বসালো চোরের হাতে। তেমন একটা জোরে বসালো না, নাসির সাহেব এবারও শক্ত করে চেপে ধরে রেখেছে লোকটাকে।
নুসরাতের কপালে ভাঁজ ফেলেই বলল, হয়তো আপনাকে কিডন্যাপ করে আপনার সকল সম্পত্তি নিজের নামে লিখে নেবে। নুসরাতের কথায় নাসির সাহেব অট্টহাসিতে ফেটে পড়লেন। তার কাছে যেন একটা বড় জোকের মতো লাগলো। আরে না, আমার সব সম্পত্তির ব্যবস্থা আমি করে রেখেছি। আমি মরে গেলে আমার সম্পত্তি তুই আর রিসার্চ ছাড়া কেউ পাবে না। নুসরাত লোকটার গায়ে আস্তে করে আরেকটা বাড়ি দিল। নাসির সাহেব চিড়চিড়ে কণ্ঠে নুসরাতের ওপর বিরক্ত হয়ে বলতে লাগলেন, কি এত ধীরে মারছিস কেন এই চোরকে? জোরে যদি বাড়ি দাও দাও, আর যদি না পারো তাহলে বাসায় গিয়ে দিনে দুপুরে চুরি করার সাহস করে দাও। নুসরাত মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আব্বা দেখতে তো বুড়োর মতো, তাই আমি একটু আস্তে ধীরে বাড়ি দিচ্ছি। আপনি লাগিয়ে দেন দু চারটা, আমি আবার উত্তেজনার বসে দুঘা বুড়োটা একবার পরাপর হয়ে যাবে। নুসরাত হাত দিয়ে দেখালো মরে যাবে, তারপর হাত ওপর নিচ তুলে আকাশের দিকে আঙ্গুল তাক করলো। নাসির সাহেব নুসরাতের কথা শুনে সর্বোচ্চ শক্তি লাগিয়ে একটি ঘুষি মারতে নুসরাত বলে উঠল, আব্বা থামেন, আগে চোরের মুখটা দেখে নিই। কে এই চোর? আমার আর আপনার মতো সাহসী ঝগড়ুটে লোকের বাড়িতে দিনে দুপুরে ডাকাতি করতে আসে? কত সাহস! আমাদের এই বিষয়ে বুড়োটাকে কি কেউ জানায়নি? নুসরাত লাঠি দূরে ছড়ে ফেলে লোকটার সামনে এসে দাঁড়ালো। হাত ঝটকা দিয়ে লোকটার মুখ তাক করে খুলে ফেলে ব্র্যাকেট হ্যাটাটা। এতক্ষণ লোকটা চোখ ব্র্যাকেট হ্যাটের কারণে ঢেকে থাকলেও এবার তা দৃশ্যমান হলো। নুসরাত লোকটার চোখের দিকে না তাকিয়ে নাসির সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, আব্বা এই বেটার মাথা দেখতে আপনার বিদেশ ফেরত আম্বানি বুড়ো ভাইয়ের মতোই তো মনে হচ্ছে। নুসরাত নাসির সাহেবের সাথে কথা বলতে বলতে লোকটার মুখের মাস্ক টেনে হিসড়ে খুলে নিয়ে আসলো। নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে আনতে আনতে বলল, দেখি সোনার চাঁদ, তোর মুখটা দেখি, কত বড় সাহস তোর! আমি নুসরাত নাসিরের বাড়িতে উপস্থিত থাকতেও তুই চুরি করার সাহস কোথায় পাস যে আমাদের বাড়িতে ঢুকে চুরির ধান্দা করলি? নুসরাতে মাছের মতো হাঁ করে রইল লোকটির দিকে। নাসির সাহেব নুসরাতের কথা বলতে বলতে এমন থেমে যেতে দেখে অবাক হলো। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এরকম করে মুখ চুপসে গেল কেন? নুসরাত কথার উত্তর দিল না, ভেটকা মার্কা চেহারা বানিয়ে রইল সামনের দিকে হাঁ করে। নাসির সাহেব লোকটার পেঁচানো গলা ছেড়ে দিয়ে আস্তে আস্তে নুসরাতকে ধাক্কা দিয়ে বলল, দেখি শর্ত, এমন হাঁ করে আছিস কেন? কার মুখ দেখলি? নাসির সাহেব নিজেও যেন থেমে গেলেন। নিজের বড় ভাইয়ের সামনে দাঁড়ানো দেখে কিয়ৎকালের জন্য থমকালেন। জিব্বার ডগায় কামড় খেলো দুজনে মিলে। হেলাল সাহেব রাগে কটমট করছে, ক্ষুব্ধ চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। নুসরাত ঢোক গিলে হাঁ করে মুখ বন্ধ করে নিল। জিব্বা দিয়ে ঠোঁট মুছে নাসির সাহেবের দিকে ফিরে তাকালো। নাসির সাহেবও একই সময় নুসরাতের দিকে অপ্রস্তুত ভঙ্গিতে তাকিয়ে বাপ মেয়ের একই সাথে দুজনের দিকে তাকাতে থেকে মাথা নাড়ল। নুসরাত ইশারা করলো নাসির সাহেবকে আগে কেটে পড়ার জন্য। তাই নাসির সাহেব আলতো হাতে হেলাল সাহেবের লাল হয়ে যাওয়া চোখে মুখে পলক ফেলে বড় বড় পদক্ষেপ ফেলে বাড়ির দিকে গেল। নুসরাত মনে মনে নিজেকে বলল, পালা নুসরাত পালা। হেলাল সাহেবের দিকে চোখ বোলাতেই শুভ্র রাগ প্রতিফলিত দেখল। চোখ ওপরে তুলতেই চোখাচোখি হলো রক্তবর্ণ চোখের সাথে। নুসরাত নাসির সাহেবকে পেছনে ফেলে প্রশস্ত গলায় চিৎকার করে ডেকে উঠল, আব্বা, ও আব্বা, আমাকে রেখা আপনি পালাচ্ছেন? আমাকে নিয়ে যান, আমি নিষ্পাপ বাচ্চা। আমি কি করছি? নিজের বাচ্চা মেয়ে কিভাবে ফেলে একা রেখে যেতে পারে না? আপনার বিবেকে নাড়া দিল না? নুসরাত উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে। হেলাল সাহেবকে না দেখার ভঙ্গি করে পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে চলে যায়। আকাশে থোকা থোকা কালো মেঘের ভেলা থেকে সেই মেঘ ডেকে উঠছে একটু পরপর। বৃষ্টি আসার তোড়জোড় চলছে ভালোভাবে। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের পর্দা বাতাসের তোপে আঁকাবাঁকা হয়ে নিজ মনে দোল খাচ্ছে। ঝিরঝির বৃষ্টি নীল শীতল দিগন্তে পড়তে ঠান্ডা আবহাওয়া এসে প্রবেশ করছে নাসির মঞ্জিলে। বিদ্যুৎ সংযোগ ছুটল, শীতলে গা হিমশীতল বাতাস এসে প্রবেশ করলো। থাই গ্লাস ফরফর করে সেই বাতাসের সাথে নাসির সাহেবের শীতল দৃষ্টি এসে পড়ল নুসরাতের ওপর। নুসরাত নিজেও চোখ বড় বড় করে নিজের বাবার দিকে তাকালো। নাকের পাটাতন ফুলে উঠল তৎক্ষণাৎ। নাসির সাহেব নিজেও মেয়ের দিকে চেয়ে
নাক ফুলিয়ে গর্জে উঠলেন, সব দোষ তোমার। নুসরাত নিজেও গর্জে উঠল, রাগের বহিঃপ্রকাশ ঘটল তাৎক্ষণিক। নিজে চিৎকার করে বলে, সব দোষ আপনার আব্বা। নাসির সাহেব নুসরাতকে শুধরে দিয়ে বললেন, না, সব দোষ তোমার। জি না আব্বা, সব দোষ আপনার। আপনি আগে দেখলেন না কেন? নাসির সাহেব নিজের মুখে ঘাম হাত দিয়ে মুছে নিলেন। নুসরাতকে বলল, আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি দেখতে পারোনি চোরটা আসলে কে? নুসরাত দ্বিগুণ জোরে চিৎকার করে উঠল, শক্ত কণ্ঠে বলল, আপনি দেখলেন না কেন যে চোরটা আপনার শ্রদ্ধেয় বড় ভাই? আমাকে দোষ দিচ্ছেন কেন? এখন আপনি আব্বা মেনে নিন, সব দোষ আপনার। নাসির সাহেব মানলেন না, নুসরাতকে দোষারোপ করে বললেন, বললেই হলো, সব দোষ তোমার। আমি তো চোর বলিনি, তুমি আগে বলেছো চোর। আব্বা, আমি চোরকে আগে দেখিনি, আপনি আগে দেখেছেন। নুসরাত অস্বীকার করো না, তুমি কি মিথ্যাবাদী? এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, দোষ তোমার। তার চাপাচ্ছ আমার ওপর, তুমি আগে দেখেছিলে। আমি তো আরো মানবতা দেখে কিছু টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি চোর বলে লাঠি বের করে বড় ভাইকে মারতে গেলে। নুসরাত চোখ ক্ষীণ করে বলে ওঠে, আব্বা কি মিথ্যাবাদী আপনি? নিজে নিষ্পাপ ভোলা ভালা চেহারা নাদান বাচ্চাকে ফাঁসিয়ে দিতে লজ্জা করে না? এত বড় অপরাধ নিয়ে কিভাবে বেঁচে থাকবো? একদম আরাম করে বেঁচে থাকবো সারা জীবন। নাসির সাহেব নুসরাতের মুখ ঝামটা দিয়ে অস্বীকার করলেন, তিনি এরকম কিচ্ছু করেননি, এতে তার কোনো দোষ নেই। নুসরাত নিজেও বুকে আহড়ালো হাত বেঁধে, মুখ ফিসফিসিয়ে বলল, শরীরের প্রতি শিরা উপশিরা সোজা করে টান টান করে দাঁড়িয়ে রইল। নিজে দাঁড়িয়ে থাকতে না পেরে পা ব্যথা শুরু হলো। আলগোছে দুপা দুজনকে পাত্তা না দিয়ে বসে পড়ল সোফায়। নুসরাত পায়ের ওপর পা তুলে বসতেই পকেট থেকে নিচের সাদা ফ্রেমের চশমা বের করলো, চোখে লাগিয়ে ভাব নিয়ে সোজাসুজি বসে রইল। নাসির সাহেব নিজেও এরকমই করলেন। মোমো আর আহানের আগমন ঘটল তখন দোতলা থেকে। সুদূর বাপ মেয়ের অদ্ভুত কাণ্ড কারখানাগুলো লক্ষ্য করলো দুজন। একজন আরেকজনের দিকে তাকিয়ে ভুরু বাঁকিয়ে চলে গেল কিচেনের দিকে। নাজনীন বেগম সন্নিকটে দাঁড়িয়ে আহান ফিসফিস করে ডেকে গেল, মেজো আম্মু দেখে যাও, মেজো আব্বু আর আপু মিলে ড্রয়িং রুমে কি একটা নাটক জুড়ে দিয়েছে। নাজনীন বেগম পাত্তা দিলেন না, নিজের কাজে ব্যস্ত থাকলেন একান্তভাবে। আহান নাজনীন বেগমের কাজ জড়িয়ে ধরে বলল, মোমো নিজেও অন্য পাশে জুড়ে নিল নাজনীন বেগমের। দুজনেই সতর্কতার সহিত চোখাচোখি করে নিল। মোমো বলে উঠল, মেজো মামনি, কিছু একটা গন্ডগোল আছে। নুসরাত আর মেজো মামা মিলে নির্ঘাত কোনো কিছু করেছে, না হলে নুসরাত এভাবে চুপ করে বসে থাকার মানুষ না। নাজনীন বেগম সিল্কের বাটি স্তূপ রাখলেন, হাতে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেন। তোয়ালে হাতে নিয়ে অবশিষ্ট হাতের পানি মুছে অগ্রসর হলেন ড্রয়িং রুমে। মোমো আর আহান পিছে পিছে ছুটে এলো। নাসির সাহেব আর নুসরাতের সরদৃষ্টি একসাথে এসে পড়ল নাজনীন বেগমের ওপর। নাজনীন বেগম কপাল কুঞ্চিত করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন, প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাসির সাহেব একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। স্ত্রী কি ঘোলাটে চোখে যে আড়ষ্ট গলায় আওড়ালো, বড় ভাইকে চোর ভেবে নুসরাত লাঠিপেটা করেছে। নাজনীন বেগম মুখ চেপে ধরলেন। মোমো আর আহান আতঙ্কে দুজনে মুখ চাওয়াচাওয়ি করে। ইসরাত পেছন থেকে শঙ্কিত গলায় আটকে ওঠে, নুসরাত। নিজের দিকে সবার দৃষ্টি অনুভব করে নুসরাত দুপাশে মাথা নাড়ল। নিজের দোষ প্রমাণ করতে ঝটপট বলল, আম্মা, আব্বার সব দোষ এখন আমার ওপর চাপাচ্ছে। উনি আগে তার শ্রদ্ধেয় বড় ভাই অর্থাৎ ইসরাতের শ্বশুরকে দেখেছেন, আমাকে বলেছেন ওই দেখ চোর। আর আরেকটা কথা, আমি আব্বার ভাই মানে ইসরাতের শ্বশুরকে অত্যাচার করিনি, সব কিন্তু আব্বাই করেছে। নাসির সাহেব নুসরাতের দিকে তাকিয়ে গোল গোল করে তাকালো, কি মিথ্যুক তুমি আম্মা, আমি কখন আগে বললাম চোর? তুমি নিজেই বলেছ, আর এখন তোমার বাপের উপর দোষ চাপাচ্ছ। নুসরাত চশমা নাকে ডগায় তুলে নিল, হাতের তালুতে নাক ডলে বলে উঠল, আব্বা, আমি কিন্তু রেগে যাচ্ছি, সত্যি করে বলে দেন সব দোষ আপনার না হলে? নাসির সাহেব শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে কি? না হলে আপনার সব সম্পত্তি আমি বিক্রি করে দিব। আব্বা সাবধান, নিজের দোষ স্বীকার করুন আর বলুন আমি বাচ্চা, শিশু, নির্দোষ। নাসির সাহেব বিষময়ের কঠোর যেন চোখ থেকে বের হয়ে আসতে চাইল। নুসরাতকে কিছু বলতে নেবেন, সে হাত তুলে থামিয়ে দিল। নুসরাত নাজনীন বেগম আর ইসরাতের পানে চেয়ে নাসির সাহেবের হাতের ইশারা করে উঠল, বিশ্বাস হলো তো আব্বার সব দোষ? আব্বা এমনি আমাকে ফাঁসি দিয়েছে? হ্যাঁ,
শরতের মেঘলা আকাশ, ঘন ঘন মেঘের আবেশে অন্ধকার, নীল দিগন্তে সাদা মেঘের আচ্ছন্ন। মেঘেরা ডানা মেলে খোলা আকাশে উড়ছে। নীল আম্বরস সাদা মেঘ বৃষ্টি নেমে আসছে পৃথিবীতে। পানির স্পর্শে এসে ঝিমিয়ে পড়ছে পৃথিবীর সতেজ হলো। সবুজ নির্মলতা এসে ছুঁয়ে গেল পৃথিবী। সেদিন মনোযোগ সহকারে চোখ রেখে হাতের কফির মগে চুমুক দিল আরস। চোখে সাদা ফ্রেমের চশমা, ভেদ করে কালো মণি অদর বিশিষ্ট। হাতের কাছে থাকা ফোন, কফির মগে আবার চুমুক। গম্ভীর মুখ বানিয়ে নিজের পরনে সাদা খোলা শার্টের বোতামগুলো দিকে তাকালো। বুকের বাপাশে বাঁধা ব্যান্ডের দিকে সূক্ষ্ম জায়গাটা স্পর্শ করে নিল। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসির গর্ত। সেটা ধীরে ধীরে আরো বেশি বৃদ্ধি পেতে লাগলো। নিজের মুলেট কাট চুলগুলোতে হাত বোলায়, কপালের কাছে ছোট ছোট করে পড়ে থাকা চুলগুলো ঠেলে পেছনের দিকে সরিয়ে নেয়। নিজের গম্ভীরতা বজায় রেখে নিরেট গলায় শোধায়। কানের মধ্যে এয়ার ডিপোট করে কানের আশেপাশে আঙ্গুল ঠিক করে। ওপাশের অবস্থা কি ইরহাম? ইরহাম কাঁদো কাঁদো কণ্ঠ ভেসে ওঠে, ফিসফিস করে বলে ওঠে, ভাই আরেকবার ভেবে দেখা যায় না? জীবন মরণের প্রশ্ন, আস্ত গিলে নিবে আমায়। আরশ বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। নিজের হাতে থাকা কফির মগ রেখে দেয় নাইট স্ট্যান্ডে। ওপরে দাঁড়িয়ে সামনে বড় বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোর ভাবাভাবির প্রয়োজন নেই। মিসেস ইডিয়েটকে তো একটু জ্বালানোই যায়। ইরহাম বিছানায় পড়ে গড়াগড়ি খায়। এই দুই জামাই বইয়ের পাল্লায় পড়ে তার না আবার জীবন হারাতে হয়। মিনমিন করে মিনতি করে বলে ওঠে, ভাই এই বাইক ওর শখের। বাইকে আগুন দিলে আমার খয়তারা বউ আমার পেছনে আগুন লাগিয়ে দিবে। আরশ প্রখর নিঃশ্বাস ফেলে, বিরক্ত হয়ে ইরহামের কথায় দাঁতে দাঁত চেপে চল শক্ত করে কিরমির করে ডেকে ওঠে, ইরহাম। ইরহামের গলার কাছে কান্না আটকে গেল। বলে উঠল, জি ভাই। আরও সেটে বারান্দার রেলিংয়ের ওপর হাত চেপে দেয়। ঝুঁকে আসে কিছুটা, মাথা নিচু করে বিলাসবহুল পুলের দিকে চোখ রেখে শুধায়, আমি যা বলছি তুই করতে পারবি নাকি আমি ব্যবস্থা করব? ইরহাম কপালের নিচে হাত দিয়ে দুইটা থাপ্পড় দেয়। নিজের হতভাগা কপাল দেখে নিজেই বিরক্ত লাগে। মিনমিন করে উত্তর দিয়ে দেয়, যাবে। তার আগে আরশ দাঁতে দাঁত চেপে ডেকে ওঠে, ইরহাম। ইরহাম নড়ে চড়ে বসে, গভীর দীর্ঘশ্বাস টেনে নিতে নেয় নিচের মাঝে। অন্তত দুঃখী আওয়াজে নিজের অপারগতা লুকিয়ে বলে ওঠে, জি ভাই। আরশ রাগী কণ্ঠে শুধায়, জি ভাই কি? আমি শুনতে চাইছি। ইরহাম ইতস্ত কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাইছি ভাই বিকালের ভেতরে সব ব্যবস্থা হয়ে যাবে। আরশ কাঠক্ষ গলায় বলে, ওই বাচাল মহিলা 4টার সময় নিয়ে ফুটবল মাঠে উপস্থিত থাকিস নইলে। ইরহাম তাড়াহুড়ো করে বলে, জানি ভাই জানি, আমি উপস্থিত হয়ে যাব ঠিক টাইমে। এইভাবে ধমকি দেওয়ার কিছু নেই। আরশ কথা না বলে ইরহামের মুখের ওপর ফোন রেখে দিল। ফোন ঢিল মেরে বেতের সোফায় রেখে উৎফুল্ল শ্বাস ফেলল। আরশের প্রশান্তির ভাটা দিয়ে হেলে ধুলে আগমন ঘটল মাহাদির। আরশের খোলা বুকের দিকে তাকিয়ে হে করে হেসে উঠল, শুধু আরশকে জ্বালানোর জন্যই। ব্যঙ্গ গলায় হাসতে হাসতে লুটিয়ে পড়ল বেতের সোফার ওপর। পুরুষালী ভারী ওজনের শরীরে বেতের সোফা পড়তেই শব্দ হলো নিচের জায়গা থেকে সরে গেল। মাহাদির হাসি থামিয়ে কিছু একটা ভেবে নেয়। নিজের মুখে কিছু নয়, কিছু কথা বলতে একদম জানে মেরে ফেলবে তোকে। তোর দায়িত্ব ব্যবস্থা কি? বেচারি বুঝলো না। হিংসা নেকড়ে গুহায় পা ফেলেছে। নেকড়ের বুকে একদম গুলি মেরে দিল। ওয়া, তোমার বইয়ের সাহস আছে বলতে হবে। আরশ চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পকেট থেকে চুইংগাম বের করে আলতো হাতে মুখে ঢুকিয়ে দিল। মাহাদি নিজেও রাগ না দেখানোর জন্য বৃথা প্রচেষ্টা করলো, কিন্তু মাহাদি আরশের পিছু ছাড়ল না। আবারও জ্বালানোর চেষ্টাতে উদ্যত হলো। আরশ শিকারীর ন্যায় তার দিকে নিক্ষেপ করলো দৃষ্টি। মাহাদির ভয় পাওয়া দুহাতে সামনে এনে উঠল। প্লিজ ভাই, এরকম করে তাকাইস না। আমি পিওর ভার্জিন একটা ছেলে। তোর এই খবিশের মতো চোখের চাহনি আমার পিওরিটি দফা রফা করে ফেলবে।
আরস কথা বলল না, চুপচাপ চেয়ে রইল সামনের দিকে। মাহাদি নিজের বুকে হাত রেখে আড়াআড়িভাবে বলল, তোর বউয়ের দিকে এমন দৃষ্টি দিস যেভাবে তাকিয়ে আছিস। আরস কথা বলল না, চোখ স্থির রেখে চুপচাপ এসে মাহাদির সামনে বসে পায়ের ওপর পা তোলে। গম্ভীর মুখ করে আরাম করে শুয়ে থাকতেই মাহাদি হাসি হাসি দেখতে শুনতে লাগলো। মাহাদির হাসি হাসতে হাসতে বলল, তোর বইয়ের দিকে তুই তাকাবি, তাকিয়েই বা কি হবে, না তাকিয়েই তো বেচারি চোখের দিকে তুই কত কি করিস। আরস এবার রাগী কণ্ঠে ডেকে উঠল, মাহাদি। মাহাদি জি জি বলে উঠল। আরস কটমট করে উত্তর দিল, আমার হাতে মার খেতে চাস? মাহাদির নিজে দুখাত ঝাঁকালো, নিষ্পাপ চোখে চেয়ে আওড়ালো, তোর মতো মহিষের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আরস কিরমির করে বলে, তাহলে মুখ বন্ধ রাখ। মাহাদি রাগ্রহ করলো, ঠোঁট টিপে একটু হাসলো, কটাক্ষ করে চুপ থেকে আবারও নতুন করে উদ্যত হলো জ্বালানোর জন্য। বলে উঠল, আমি ছোট মানুষ, মুখ বন্ধ করে নিব? এই যে জিপা টানলাম মুখে, তার আগে একটা কথা বল। আরস কপাল কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞেস করার জন্য। মাহাদি মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, আমি কথা বললে যত সব সমস্যা, তোর বউ তো পুরো দিন বাচালের মতো প্যা প্যা করে কথা বলে, মুখ এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না তার। মানুষ কথা না শুনলেও জোর করে বেঁধে তার কথা শোনায়। যখন তোর সাথে কথা বলে তখন তুই নিজের ওপর ভাব নিলেও ভেতরে ভেতরে তোর গিরিল এর কথা। তোর বইয়ের বেলায় ভিন্ন পন্থা কেন? আরস নির্বিকার চিত্তে চেয়ে রইল মাহাদির দিকে। নিজের বরিষ্ঠ পুরুষালী হাতের কোলের ওপর রেখে মটমট করে শব্দ করলো, গম্ভীর গলায় বলল, তুই আরও এক নাকি? মাহাদি ব্যতীত নয়নে তাকায় আরসের দিকে, দুঃখী পাওনা ভান করে হাত দিয়ে ডেকে ওঠে, নিজের চোখ মিনমিন করে বলে, হ্যাঁ হ্যাঁ, ও আর আমি এক না। বউ গুলি মেরে ফেললেও তা মিষ্টি লাগে, আর আমি কিছু বললেই তিতো লাগে। আরস গম্ভীর গলায় হাসলো, নিজস্বতা বজায় রেখে রাশভারী গলায় আওড়ালো, তা তুই ঠিক বলেছিস। মাহাদি তরাক করে আরসের চোখে নিক্ষেপ করলো তার চোখ। আরস ওপর নিচ বুলিয়ে গলা প্রশস্ত করে চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করলো, নুসরাত যখন গুলি মেরেছিল তা তোর কাছে মিষ্টি লাগছিল? মরার ভয় হয়নি? আরস দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো, ওপর নিচ মাথা নাড়িয়ে মাহাদির কথায় সায় জানালো সে। মাহাদি শোনার মতো করে বলল, মেয়েটার সব কিছুতেই মিষ্টতার ভাব খুঁজে পাস নাকি তুই? মাহাদি সুযোগে সদ্ব্যবহার করে নিজে জিজ্ঞেস করলো, সর্দির মধ্যেও? আরস অন্যমনস্ক থাকায় খেয়াল করেনি মাহাদির প্রশ্ন। উপর নিচ মাথা নাড়িয়ে রাজভারী কণ্ঠে বলল, হুঁ। মাহাদি নিজের হাসি কোনো মতে আটকে রেখে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? গরু গম্ভীর পুরুষালী স্বরে আরসের উত্তর, হুঁ। মাহাদি বেতের সোফা থেকে মাটিতে পড়ে গেল, চোখ গোল গোল করেছে। আরসকে উদ্দেশ্য করে বলে, কি খাইসটা তুই? ওয়াক, বইয়ের সর্দি খেয়েছিস? আরস সুস্রাগ করলো, নিজের জায়গায় বসে থেকে নির্লিপ্ত সহিত উত্তরোক্তি দিল। মাহাদির প্রশ্নে তার ভাবাবেগ হলো না, যা বলার বলুক। আরস মাহাদির বকাবকি কানে নিল না। নিঝুম দুপুরে আবারও ব্যর্থ শরীর নিয়ে বাড়ি ফিরে আসলো হেলাল সাহেব। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ায় কপালের ওপর সাদা কালো কিছু চুল পড়ে আছে। হাত দিয়ে ভেজা চুল স্পর্শ করতে গেলে তখন এই কাঁধে আরেকবার হাত চেপে আর্তনাদ করে ওঠে, চোখ খিচে নিচের পিঠে দেওয়ালে ঠেসে দাঁড়িয়ে ভরের আশায়। কিচেন থেকে ধূপধাপ পায়ে আবারও এগিয়ে আসে পুরুষালী শরীরে, দেওয়ালের বিরুদ্ধে টান টান করে দাঁড়ায়। বোঝার উপায় নেই, মেরুদণ্ডের হাড়ের ব্যথার মধ্যে বয়স্ক লোকে প্রায় ভঙ্গুর। সোজা হয়ে দাঁড়াতে গিয়েও পিঠে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। তাতে দাঁত চেপে নাসির সাহেবকে মনে মনে গালি দিলেন, অসভ্য খবিশ, নিজের ভাইকে অত্যাচার করে, গাধা একটা গাধা। লিপি বেগম কিচেন থেকে স্বামীর সামনে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে ভুরু বাঁকালেন। সব সময় সবাইকে নিয়ে চিন্তা করা প্রধান কাজ তার। লিপি বেগম নিরেট কণ্ঠে, আশ্চর্য লাগছিল তাকে বিষয়টা। কাছে এসে স্বামীকে কিছু বলতে নেবেন, কথা কেটে দিলেন হেলাল সাহেব। আদেশ করলেন, গরম পানি নিয়ে এসো, কোমর ব্যথা করছে। নিজের আদেশে জারি করে কোমরে হাত চেপে ওপরে উঠে গেলেন তিনি। কোমরের হাড্ডি মটমট করছে মনে হচ্ছে, এক্ষুনি তা ভেঙে যাবে হয়তো, কিন্তু তেমন কিছুই হলো না। তিনি ভালোই নিজের রুম পর্যন্ত চলে গেলেন। দিব্যি আরাম করে শুয়ে পড়লেন বিছানায়, তবুও হাড্ডি হাতে আসলো না। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর লিপি বেগম
মাথায় ওড়না টেনে রুমে ভেতর প্রবেশ করলেন। গরম পানির পট এগিয়ে দিলেন হেলাল সাহেবের দিকে। ঠান্ডা করে জিজ্ঞেস করলেন, সুন্দরী সতীন আনতে গেলেন আমার জন্য? আর কোথায় সেই সুন্দরী সতীন? হেলাল সাহেব স্ত্রীর ব্যঙ্গাত্মক গলায় কথা শুনে হাসলেন না গা দুলিয়ে। হাসতে গিয়েও যেন সেভাবে গায়ে ব্যথা পেল তার। পিঠের ব্যথায় চোখ খিচে নিলেন। এক শাকচুনি মহিলাকে সামলাতে পারে না, আবার নাকি আরেকটা নিয়ে আসবে, এটা ভাবতেই তার যেন বিলাসিতা মনে হলো। লিপি বেগম স্বামীর পিঠের দিকে তাকিয়ে ঝাপড় মারলেন। হঠাৎ ব্যর্থ স্বরে হাতের চাপ পড়তে না চাইতে আর্তনাদ আসলো হেলাল সাহেবের মুখ দিয়ে। লিপি বেগম ঠোঁট টেনে হাসলেন। আবারও একই জায়গায় চাপড় মেরে স্থির দৃষ্টিতে স্বামীর পানে জিজ্ঞেস করলেন। তা নায়ক সেজে বের হয়ে গেলেন, আর দেখি ফিরে আসলেন চোর সেজে, ব্যাপার কি? হেলাল সাহেব খ্যাক করে উঠলেন। স্ত্রীর দিকে নিজের ক্ষিপ্ত চাহনি দিয়ে জিজ্ঞেস করলেন, কোন সহজে তুমি আমাকে চোর বললে লিপি? লিপি বেগম সে কথায় উত্তর দিল না। বুঝলেন এ বিষয়ে কথা বলতে গেলে বেশি গড়াবে, তাই বুদ্ধিমানের মতো আলগোছে কথা কাটিয়ে দেওয়ার তার কাছে ভালো মনে হলো। তখনও স্বামীকে জ্বালানোর চিন্তা রইল মাথায়, তাই ব্যঙ্গ নিয়ে বলে উঠলেন, সতীন নিয়ে আসতে গেলেন? সতীন কোথায়? আমার ছেলেদের নতুন মা দেখার জন্য অধিক আগ্রহে বসেছিলাম তো। হেলাল সাহেব নিজে শরীরের ভাব দিতে দিতে নড়ে চড়িয়ে চারপাশে ফিরে দেখলেন, তারপরে অন্য পাশে ফিরে শুলেন। তিক্ত এবং পরিপূর্ণ কণ্ঠে মানুষটার মধ্যে উত্তম কিছু আজ যেন ভরকে গেছে। আমি সেটা বলতে চাইনি। তাহলে তুমি অ্যাকসেপ্ট করতে চাইছিলে লিপি? আমি মনে করেছি আপনি আমার জন্য সতীন বাছাই করতে গিয়েছেন, আর করতে গিয়ে কয়েক ঘা খেয়ে এসেছেন মহিলা মানুষের ওপর উত্ত্যক্ত করার দায়ে। কথা শেষে ঠোঁট চেপে হাসলেন লিপি বেগম। হেলাল সাহেব তরাক করে পাশ ফিরলেন। আওয়াজের শক্ততা এনে অনেক বেশি মিস করছে মনে হচ্ছে তোমার সতীনকে? লিপি বেগম নির্লিপ্ত কণ্ঠে বলল, জি। হেলাল সাহেব মন ভুলানো হাসি হাসলেন। মাথার নিচে হাত রেখে শুয়ে চোখ বন্ধ করে নিয়ে ব্যথাতুর শব্দ বের করলেন। গম্ভীর মুখে আওড়ালেন, তাহলে যাও, তোমার সতীনকে নিয়ে আসো। তোমার সতীন শেওড়া গাছে রেখে এসেছি, আর বলেছি তার বান্ধবী আমার বাড়িতে আছে, একটু অপেক্ষা করতে, কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে যাবে। এখন যাও, তোমার সতীনকে নিয়ে আসো মগডালে থেকে। লিপি বেগম ক্ষুব্ধ চোখে স্বামীর দিকে চাইলেন। রুড়ো আওয়াজে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে পেতনি বললেন? হেলাল সাহেব স্বীকার করলো, ঠোঁট উল্টে বোঝায় যা বোঝানোর ছিল। শেওড়া গাছে শাকচুনি বলেছি। তুমি নিজেকে নিজের পেতনি ভাবছো কেন? আমার কি দোষ তুমি যদি নিজেকে পেতনি মনে করো? লিপি বেগম রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। প্রায় ছোট ছোট ক্ষীণ কণ্ঠে প্রশ্ন ছুড়লেন স্বামীর উদ্দেশ্যে, আমি শাকচুনি পেতনি? তার বলতে হেলাল সাহেব কথা শেষ করে আরাম করে চোখ বন্ধ করে নিলেন, আর একটা কথা বলার সুযোগ প্রশ্ন করলেন না। এরপর একটু শান্তি লাগছে তাকে জ্বালাতে আসছে লিপি। এবার লিপি বুঝবে কত ধানে কত চাল।